জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা। এরপর জানিয়ে দেব নতুন বাংলাদেশ গড়তে বিদেশে বন্ধুদের সহযোগিতা চান ডক্টর ইউনূস। এরপর যা থাকছে, ভারতে ইলিশ রপ্তানির অনুমতি বাতিলে হাইকোর্টে রিট। আরও জানিয়ে দিব লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় আটক 6। সর্বশেষ জানিয়ে দেব লেবানন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবার পৌঁছালো তেল আবিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা। ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় তার মায়ের দেশে ফেরাও নিয়ে কথা বলছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন। বুধবার 25 সেপ্টেম্বর তার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে তিনি উত্তর দেন, এটি তার উপর নির্ভর করবে। তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। জয় বলেন, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা ও সম্পর্কে আন্তর্জাতিক সচেতন বাড়াতে চাই। এর আগে গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছাত্রদের দাবি করা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বাড়িতে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এছাড়া আওয়ামী লীগ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাস থেকে দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। এই সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনেকে আত্মগোপনে চলে গেছে। জয় অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তবে এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এই বিষয়ে মন্তব্যের অনুরোধ তাৎক্ষণিক সাড়া দেয়নি। সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেওয়া টাইমলাইনে সন্তুষ্টি প্রকাশ করেন। এই সময়কে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মন্তব্য করেন তিনি। জয় বলেন, তার দল আওয়ামী লীগকে ছাড়া দেশে প্রকৃত সংস্কার নির্বাচন অসম্ভব। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে 708 জন শহীদের পরিচয় জানানো হয়েছে। মঙ্গলবার 24 সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার 24 সেপ্টেম্বর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই আগস্টে 2024 সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র জনতার অভ্যর্থনে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইট, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। তথ্য সংযোজন করার জন্য ওয়েবসাইট প্রকাশিত তালিকাটি 23 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা, অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই সংশোধন পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ ও প্রতিনিধিগণকে অনুরোধ করা হলো। প্রকাশিত তালিকায় বিষয়ে কারো কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য উপাত্ত ও সংযোজন করার মতো থেকে থাকলে তা সেবা ও গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হলো। নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চান ডক্টর ইউনূস। বৈষম্যবিরোধী সমাজ সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তরুণরা জীবন দিয়েছে। তাদের এই স্বপ্নের নতুন বাংলাদেশ তুলতে বিদেশে বন্ধুদের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ। মঙ্গলবার 24 সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এইসব কথা বলেন। খবর বাসসের। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা এই সুযোগ হারাতে চাই না। বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর অমূল্য পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ গড়তে চায়। এটি বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন। জাতিসংঘে বাংলাদেশের সদ্যপ্রাপ্তির 50তম বছর উদযাপন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যুক্তরাষ্ট্রের মধ্যে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশে 1974 সালের 17 সেপ্টেম্বর জাতিসংঘের পূর্ণ সদস্য পদ লাভ করে। সংবর্ধনা আয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত, প্রধান উপদেষ্টার কার্যালয় এস বিষয়ক মুখ্য সমন্বয়ক ও লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ। ভারতে ইলিশ রপ্তানির অনুমতি বাতিলে হাইকোর্টে রিট। ভারতে 3000 টন ইলিশ রপ্তানি অনুমতি বাতিল সহ পদ্মা মেঘনার ইলিশ রপ্তানি স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার 25 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান হাইকোর্টে এই রিট দায়ের করেন। ভারতে ইলিশ রপ্তানি অনুমতির প্রতিবাদে লিগ্যাল নোটিশ দেওয়ার পর রিটটি করলেন এই আইনজীবী। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে। এই রিটের আগে দেওয়া লিগ্যাল ও নোটিশে বলা হয়, ইলিশ মাছ বাংলাদেশ, ভারত, মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। প্রতিবেশী দেশ ভারতে বিশাল সমুদ্র সীমা রয়েছে। ভারতের জলসীমায় ব্যাপকভাবে ইলিশ উৎপন্ন হয়। এই বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতের মাছ আমদানি কোনো প্রয়োজন নেই। নোটিশে আরও বলা হয়, ভারত মূলত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে থাকে। বাংলাদেশ ভারতীয় এজেন্টরা ও মাছ রপ্তানিকারকরা সারা বছর ধরে পদ্মা নদীর ইলিশ মাছ করে রাখে এবং বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে পদ্মা নদীর ইলিশ মাছ ভারতে রপ্তানি করে, আবারও ক্ষেত্র সীমান্ত অবৈধভাবে পাচার করে। লিগ্যাল নোটিশে আরও বলা হয়, বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ মাছ ভারতে রপ্তানি ও পাচার হওয়ার কারণে বাংলাদেশের জনগণ বাজারে গিয়ে পদ্মা নদীর ইলিশ পায় না। ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ সামুদ্রিক ও ইলিশ খেতে হয়, যা পদ্মার ইলিশের মতো সুস্বাদু নয় বলেও লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত 21 সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি 2 শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় আটক 6। কক্সবাজারের চকরিয়াম ও সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত 6 জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার 25 সেপ্টেম্বর আন্তঃবাহিনী ও জনসংযোগ পরিদপ্তরের ISCR ও এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, কক্সবাজার জেলার চকরিয়া ডাকাতি ও প্রতিরোধ অভিযানে শহীদ হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন, বয়স 23। 24 সেপ্টেম্বর রাত আনুমানিক 3টার দিকে চকরিয়া ও এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে শহীদ হন। পরে ওই এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ঘটনাস্থলে চিরুনি অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত 6 জনকে আটক করা হয়। এই সময় আটককৃতদের কাছ থেকে 2টি কেন্দ্রীয় আগ্নেয়াস্ত্র, 11 রাউন্ড গুলি, হত্যাকাণ্ডের ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উক্ত এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ঘটনার সাথে সংশ্লিষ্ট 6 জনকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসীদের নিকট হতে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের 11 রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, পিকআপ, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। লেবানন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবার পৌঁছালো তেল আবিব। লেবানন থেকে হিজবুল্লাহ ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিবে পৌঁছেছে। ইসরায়েলি দাবি করছে, এই ধরনের ঘটনা প্রথমবারের মতো ঘটল। এর আগে কখনো সশস্ত্র গোষ্ঠীকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে তেল আবিবে পৌঁছতে পারেননি। খবর বিবিসির। ইসরায়েলি একজন মুখপাত্র বার্তা সংস্থা AFP-কে বলছেন, বুধবার 25 সেপ্টেম্বর সকালে হিজবুল্লাহর উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তেল আবিব এলাকায় পৌঁছে। এটি প্রথম কোনো হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র যা শহরটি আকাশসীমায় পৌঁছাতে পেরেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী বলছে, তারা তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছুড়ছে, তবে তাদের হামলার সফলতা নিয়ে এখনও কিছু জানা যায়নি। ইসরায়েলের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটি তেল আবিবে পৌঁছানোর বিষয়টি স্বীকার করলেও তারা বলছে, হিজবুল্লাহ এবারের যাত্রায় সফল হয়নি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ধ্বংস করে দেয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তেল আবিব এবং শহরের আশেপাশের এলাকা ইসরায়েলের সবচেয়ে জনবহুল নগর এলাকা।
এই নিরাপত্তায় ইসরায়েলি বাহিনী সর্বোচ্চ সতর্কতা বজায় রাখে। এদিকে ইরাক থেকে ইসরায়েল ড্রোন হামলা হয়েছে। বুধবার 25 সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরাকি সশস্ত্র গোষ্ঠীকে ইসলামিক রেজিস্ট্যান্স ও ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। টেলিগ্রামে এক বিবৃতি গোষ্ঠীটি এই দাবি করেছে। তারা বলছে, উত্তর ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা করা হয়েছে। তাদের হামলা সফল হয়েছে, তবে ইসরায়েলের সামরিক বাহিনী এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, অঞ্চলটিতে সাইরেনের শব্দ শোনা গেছে। বাইরের কোনো আক্রমণ হলেও এমনটি করা হয়। সেই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়, কিন্তু সংবাদ মাধ্যমটি কোনো হতাহতের খবর জানতে পারেননি।